ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, তো তার বাজেট সম্পর্কে বোধ বুদ্ধির লেভেলটা তো এইখানেই থাকবে। রাঁচিতে যেটা খুবই বিখ্যাত, ওরকম একটা হসপিটাল বানিয়ে দেওয়া, তাহলে অন্তত বাজেট সম্পর্কে বোধটা আসবে। আর হাম্পটি ডাম্পটি কার লেখা, কোথায় লেখা, কেন লেখা, এটা জিজ্ঞেস করে আমি ওনাকে অপদস্থ করতে চাই না। ওনার মনে তো আছে গ্রেটার বাংলাস্তানের উনি সম্রাজ্ঞী হচ্ছেন, কারণ এবারের বাজেটে অভিমুখটা ছিল অন্যদিকে। নমস্কার, আমি এশনা কুন্ডু, আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গতকালই নবম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটের জন্য বাংলার কি উপকার হলো, বাংলার কি অপকার হলো, বা মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে বাংলা কিছুই পান না, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা নাকি কিছুই পাননি, বাংলার কথা নাকি উচ্চারণ করা হয়নি। কি বলবেন? ওনার মনে তো আছে গ্রেটার বাংলাস্তানের উনি সম্রাজ্ঞী হচ্ছেন, সেই চেষ্টার জন্য এটা বলেন। এবং দেখো, গত 15 বছরে পশ্চিমবঙ্গের উন্নয়নের নামে ব্যানার্জি ফ্যামিলির অর্থনৈতিকভাবে স্ফীত হওয়া এবং তৃণমূলের জেল খাটা না খাটা বিভিন্ন সব ক্রিমিনাল নেতৃত্ব, তাদের পয়সা হওয়া ছাড়া উন্নয়নের আর কোনো নমুনা তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পায়নি। যে জন্য এখন উনি বেশ কিছু বছর ধরে একটা ধর্মীয় অস্থিরতা তৈরি করে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটা ঝগড়া বিবাদ, একটা সাম্প্রদায়িক একটা হাঙ্গামা হিংসা লাগানোর চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গে যে ভারতীয় নাগরিক, হিন্দু মুসলমান নির্বিশেষে, তারা এখন বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি এবং তার সরকার কতটা ধাপ্পা দিয়েছে, এবং সেই ধাপ্পা দেওয়ার জন্য তারা যে ক্ষিপ্ত হয়ে গেছে, সেই ক্ষিপ্ত হওয়াটাকে আটকানোর জন্য উনি এখন খুব বাংলা বাংলা করছেন। তো বাজেট কথাটার, আমি যতদূর মমতা ব্যানার্জিকে জানি, উনি বাজেটের যে অন্তর্নিহিত অর্থটা কি উনি জানেন না। যদি জানতেন তাহলে ওনার পাবলিক স্টেটমেন্ট এমন হতো না যে আমি তো রাজ্যের বাজেটটা তৈরি করেছি ওই কি বলে তোমার এই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বা দৌড়তে দৌড়তে। তো এরকম মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। যেমন মানুষ তারা যেমন ভোট দেয়, তারা সেরকম সরকার, সেরকমই নেতৃত্ব ডিজার্ভ করে। তো সে তো অতীতের প্রশ্ন। আমি বলতে চাই যে এই বাজেট কিন্তু বাজেট করা হয় সারা দেশের স্বার্থের কথা ভেবে। রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এরকম কোনো এক্সাম্পল দিতে পারবে না। উনি বলছেন যে উনি ভেবেছিলেন, মানে আমাদের তো উইশফুল থিঙ্কিং থাকতেই পারে, সব মানুষেরই থাকে। উনি ভেবেছিলেন পশ্চিমবঙ্গকে ভোটের সময়ে ঢেলে টাকা পাঠাবেন কেন্দ্র, এবং উনি যথারীতি হিসেবে গড়বড় করে যেটা করেন, পশ্চিমবঙ্গের এক্সচেকারের টাকা ওনার ব্যক্তিগত সম্পত্তি ভাবে উনি তো বলেন এই দিয়ে দিলাম, এই করে দিলাম, এইসব। তো সেটা উনি করবেন, সেটা করার সুযোগ নেই, কারণ এবারের বাজেটের অভিমুখটা ছিল অন্যদিকে। তার নির্দিষ্ট কারণও আছে। প্রথম হচ্ছে, দেখো আসামেও তো ভোট আছে, অসমে ভোট আছে। অসমে কে কিন্তু ওই এখানে যেমন ফ্রেট করিডোর কিছু রেল পেয়েছে, অসম তেমনি একটি মিনহান্স পেয়েছে, তার বাইরে কিন্তু কিছু পায়নি। তো ঝাড়খণ্ড সেভাবে পায়নি, কিন্তু চেঁচামেচিটা উনি করছেন, কারণ ওনার মনে হচ্ছে ব্যক্তিগত ক্ষতি হয়ে গেল। অবভিয়াস রিজন, আমি তো বললামই আগে। আর ওনার তো বাজেট সম্পর্কে বোধটাই ওই রকম। এবারে দেখো একটা জিনিস, আমেরিকার যে ভারতীয় পণ্যের ওপরে শুল্ক আরোপ করা, অতিরিক্ত শুল্ক আরোপ করা, এবং ডলারের দাম দেখো প্রায় 100-র কাছাকাছি পৌঁছে গেছে। এমতাবস্থায় ভারতীয় অর্থনীতির যে জিডিপি, এই জিডিপি কিন্তু এখন যতদূর মনে হয় বোধহয় $4 ট্রিলিয়ন মতো আছে। এর জন্য কিন্তু দায়বদ্ধতা ভারত সরকারের হয়ে নির্মলা সীতারামনজি মাথায় রেখেছেন, এবং এর জন্য
সবচেয়ে বড় যে চেষ্টা করা সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কিছু বিন্যাস করা। বহু মানে কয়েক বছর আগের কথা বলি, একটি মানে ক্লোজ ডোর ছোট মিটিংয়ে আলাপচারিতার সময় আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সুব্রমণিয়া জয়শঙ্কর সুব্রমণিয়া জয়শঙ্কর, তো ডক্টর জয়শঙ্করজি ওই কথার সময় আমাকে মানে যেটা বলেছিলেন যে আমাদের কিন্তু এখন ভারত শুধু না, সারা পৃথিবীরই পররাষ্ট্র নীতিতে যে বড় পরিবর্তন হয়েছে, এখন তো কোনো পার্টিকুলার একটা ব্লক নেই। ওই ন্যাটো ট্যাটো ছেড়ে দাও, ওগুলো কোনো ব্লক নয়, ওগুলো একটু কংগ্লোমারেট কিছু সুবিধে পাওয়া যায়, কিছুই নেই। এবং সেই আগেকার যে থার্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, এগুলোও নেই। প্রত্যেকটা রাষ্ট্রের পররাষ্ট্র নীতি তাৎক্ষণিক এবং ইমিডিয়েট ফিউচারের লাভের দিকে নিজের কান্ট্রির লক্ষ্য রেখে করা হয়। তো সেই মোতাবেক ভারতবর্ষের এই বাজেটের অভিমুখটা দেখো, তুমি বুঝতে পারবে যে আমরা কিন্তু ওই ডলারের যে ক্রমবর্ধমান অগ্রগতি, রুপির ক্রম অবমূল্যায়ন, এইটাকে আটকে আমাদের যে এক্সপোর্ট বাড়ানো, ইম্পোর্ট কমানো, এইটার উপর সবচেয়ে জোর দেওয়া হয়েছে। যেখান থেকে আমেরিকা এবং চীন আমাদের পিষে দিতে পারে, সেই দেখো চিপস, মাইক্রোচিপস সেট যে এবং লিথিয়াম ব্যাটারি, এগুলো ভারতবর্ষের কম্পিউটার চিপস, এআই কম্পোনেন্ট, এগুলো বানানোর জন্য 40,000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারের জন্য অ্যালটমেন্ট আছে। ফ্যাবুলাস। এইটা তো মানে এই মাননীয় অনুপ্রেরণা দিদির মাথায় ঢুকবে না। এগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের ডিভিডেন্ড। আর একটা জিনিস দেখো, এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের যে এগ্রিমেন্টটা হলো, সেটাও বাজেটের অব্যবহিত পূর্বে, তখন তো বাজেটের রূপরেখা মোটামুটি তৈরি হয়ে গেছে। যেদিন সাইন হলো তার কয়েক ঘন্টা পরে আমাদের ফ্যাসিড যে ভারতবর্ষের প্রেসিডেন্ট, তার সঙ্গে ওই বারুইপুরের ওদিকে একটি কৃষি এবং শিল্প মেলা অনুষ্ঠানে আমি পাশাপাশি মঞ্চে বসেছিলাম। সেখানে উনি আমার পূর্ব পরিচিত, ওনার সঙ্গে কথা বলছিলাম যখন, তো উনি বললেন এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে এগ্রিমেন্টটা হলো, তাতে আমাদের মেম্বাররা অত্যন্ত উজ্জীবিত। এমএসএমই গুলো, হ্যাঁ, তারা গিয়ার আপ করছে যে আমরা কিন্তু আমেরিকার ওই এবং আরো ছোট দু একটা দেশ যেমন সাউথ আফ্রিকা ইত্যাদি, যে তাদেরকে আমাদের দেশের রপ্তানি যে বাজার, সেই বাজারের অল্টারনেটিভ বের করা শুধু নয়, আমাদের জিডিপিকে বাড়িয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র সুবিধে যেগুলো যেখানে যেখানে আছে, প্রত্যেকটাকে এক্সপার্ট করা হয়েছে এই বাজেটে। দেখো, যেহেতু ইরানে এখন অস্থির পরিস্থিতি, এই ইরানের সঙ্গে সম্পর্কের ব্যাপার নয়, এবং চাবাহার এখন একটা অস্থির অবস্থায় আছে। তোমাকে যদি আমি বলি যে একটা ব্যাংক যার কোনো অস্তিত্বের স্থিরতা নেই, সেই ব্যাংকে টাকা রাখো তো, ভবিষ্যতে 1 বছরের জন্য তুমি এই ব্যাংকে এত টাকা রাখবে, কমিট করবে না তুমি, সেটা স্থিরতা হোক। তার মানে কিন্তু যে ইরানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের চেঞ্জ হলো তা নয়। আপাতত চাবাহার বন্দরে মানে আরো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বন্ধ আছে। আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের ট্যাকটিক্যাল কারণে এবং আরো কিছু কিছু কারণে যেহেতু সম্পর্ক অনেক ভালো হচ্ছে, সেহেতু আফগানিস্তানে ইনভেস্টমেন্ট বাড়ছে। শ্রীলঙ্কাতে যখন অবস্থা খুব খারাপ ছিল, ভারতবর্ষ এগিয়ে এসেছিল তাকে, তার ইকোনমিকে রিভাইভ করার জন্য। এখন তার ইকোনমি অনেকটা উঠেছে, তারা জয়েন্টলি এখন বিশ্ব ওয়ার্ল্ড কাপ করছে। সে অবস্থায় তাদেরটা খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় কমানো হয়েছে, এবং বাংলাদেশের সঙ্গে অবভিয়াস রিজনে কমানো হয়েছে। এটা তো একটা নন ইলেক্টেড গভর্নমেন্টকে তো চাপে রাখতেই হবে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তাদের যে নেতাদের যে সব ভারত সম্পর্কে সংলাপ, তার উপরে নির্ভর করে। তো এগুলো খুব স্বাভাবিক।
ইন্দোনেশিয়ার সঙ্গে, হুম। মালয়েশিয়ার সঙ্গে হুম। আমাদের কিন্তু মানে সম্পর্ক বাড়ানোর যে সুযোগটা আমাদের মানে কি বলে এক্সপোর্ট বাড়ানোর সুযোগ, সেটা কাজে লাগানো হয়েছে। ইম্পোর্ট কমানোর জন্য আমি তো একটু আগেই বললাম যে বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচারে অনেক বেশি অ্যালটমেন্ট করা হয়েছে। হুম। আর সাধারণ মানুষ, দেখো এরা বোঝে কি, আমি সাধারণ মানুষের পক্ষে এই বাজেটটা কত ভালো, গত বছর স্যালারিড পার্সনদের কতটা বাড়িয়েছে এবং হুম। মধ্যবিত্তের ইনকাম ট্যাক্সে কতটা ছাড় দিয়েছে। বছর বছর তো এভাবে ছাড় দেওয়া যায় না। না। এবারে কিন্তু সেই ছাড়টা বজায় রেখেছে, হুম। বাড়ায়নি। না। এবারে সেন্ট্রালের কোনো ইলেকশন ইয়ার নেই, কিন্তু বাড়ায়নি। দাদা, দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বললেন যে এই বাজেট নাকি সম্পূর্ণ মিথ্যাচার, এই বাজেট নাকি করে রীতিমতো হামটি ডামটি কথার ফুলঝুরি বলছেন। দেখো কি বলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভদ্রমহিলা নিজে পাবলিকলি বোয়েস্ট করেন হুম। যে তিনি বাজেট বানিয়ে ফেলেছেন হুম। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, হুম। তো তার বাজেট সম্পর্কে বোধ বুদ্ধির লেভেলটা তো এইখানেই থাকবে। হুম। সুতরাং এ ব্যাপারে কমেন্ট করার থেকে আমি একটা জিনিস বলি, হুম। যদি সম্ভব হতো তাহলে আমি নির্মলা সীতারামনজিকে রিকোয়েস্ট করতাম যে আমাদের দক্ষিণ কলকাতায় ওই কালীঘাট, এই তোমার ভবানীপুরের আশেপাশে নিমহান্স না হলেও, মানে নার্ভের না হলেও, অন্তত ওই মেন্টাল হেলথ যাদের খুব মানে স্টেবিলাইজ নয়, হুম। তাদের মতো, মানে আমাদের যেমন গোবড়াতে আছে হুম। বা রাঁচিতে, যেটা খুবই বিখ্যাত, ভারত বিখ্যাত মেন্টাল পেশেন্টদের হসপিটাল, ওরকম একটা হসপিটাল বানিয়ে দেওয়া উচিত। তাহলে অন্তত বাজেট সম্পর্কে বোধটা আসবে। আর হামটি ডামটি কার লেখা, কোথায় লেখা, কেন লেখা, এটা জিজ্ঞেস করে আমি ওনাকে অপদস্থ করতে চাই না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় সমাধানের জন্য 4 লক্ষ টাকার নাকি রাস্তা তৈরি হচ্ছে, সেটা কি সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব হবে না? দেখো 4 লক্ষ টাকার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু উন্নয়নের নামে সবচেয়ে বেশি কি হয়েছে, বাড়ি আর রাস্তা। হুম। কারণ এই দুটোতেই কন্ট্রাক্টররা ম্যাক্সিমাম কাটমানি দেয়। হুম। 60 to 75% টাকা দিয়ে দিতে হয়। 4 লাখ টাকার মধ্যে যদি 3 লাখ টাকা দিয়ে দিতে হয় কাটমানি বা বিভিন্ন তথাকথিত উন্নয়নের জন্য, তাহলে কন্ট্রাক্টরের হাতে থাকলো 4 লাখের জায়গায় 1 লাখ। হুম। তো সে নিশ্চয়ই 4 লাখ টাকার কাজ করে 50,000 টাকা পকেটে রাখবে, যার থেকে তার ট্যাক্সও দিতে হবে। তো মিনিমাম তাহলে 50,000 টাকায় কি হবে? ওখানে তো রাস্তা তৈরি হবে না, কিছু ওই বালি বা ওই তোমার মাটি টাটি এক জায়গা থেকে মাটি এনে আরেক জায়গায় ফেলা হবে। হুম। তো এরকম রাস্তা তো তৈরি হচ্ছে, তারপরে রাস্তা 2 দিন বাদে চলে যাচ্ছে, একটু বৃষ্টি হলে উঠে যাচ্ছে।